হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা আমাদের জিকে, জিএস এবং জি এর ক্লাস নাম্বার 25। আমরা যে 100 সিরিজ শুরু করেছি, 100 সিরিজের এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 25। এর আগে আমরা 24টি ক্লাস করিয়ে নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি এবং কোশ্চেনগুলো নোট করে নাওনি, তোমাদেরকে বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে সবগুলো ক্লাস তুমি নোট করে রাখো। আমরা গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি, এই জিকে জিএসের যে 100টি ক্লাসের আমরা সিরিজ শুরু করেছি, সেই সিরিজটা যদি তোমরা ঠিকঠাকভাবে কভার করে নিতে পারো, যে কোনো পরীক্ষায় জিকে জিএসের জন্য অন্ততপক্ষে তোমাকে আটকাতে হবে না বা টেনশন করতে হবে না। আবারও আমরা গ্যারান্টির সঙ্গে তোমাদেরকে বলতে পারি, এই সিরিজে আমরা বিগত 10, 15, 20 বছরে বিভিন্ন সেন্ট্রাল স্টেটের এক্সামে অল সাবজেক্ট থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো সংগ্রহ করে করাচ্ছি। এর থেকে ইম্পর্টেন্ট ক্লাস তোমরা আশা করি না এত তৈরি ক্লাস কোথাও পাবে। আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, সবগুলো ক্লাস নোট করে রাখবে, মিস করবে না। বিশেষ করে আপকামিং জিআরবিটি 2, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি যারা বসতে যাচ্ছ, তোমাদের জন্য তো সুপার ইম্পর্টেন্ট ক্লাস। চলো আমরা ক্লাসটি শুরু করছি, বেশি কথা বলবো না। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি সাব ইন্সপেক্টর, টিপিএসসি এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন 4, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিওনি, ফুল আপডেটেড কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। এই হলো আমাদের নোটসের ডেমো। প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা সাবজেক্টের নোটস ফুল আপডেটেড, এইভাবে তোমরা ফুল তৈরি প্রসেসে তোমরা পেয়ে যাবে। প্রত্যেক ভিডিওতে আমরা নোটসের ডেমো দেখাই না, দেখানোর প্রয়োজন মনে করি না। কেন? তোমরা কর্মবার্তাকে এতটুকু ট্রাস্ট করো, আমরা যা বলি তোমরা আমাদের কথা কাজে তোমরা মিল পাও। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি, ভগবানের কৃপায় এতটুকু স্টুডেন্টদের মনে আমরা ট্রাস্ট জাগাতে পেরেছি। সেই কারণে আমরা প্রত্যেক ভিডিওতে আমরা ডেমো দেখাই না, ডেমো দেখানোর প্রয়োজন মনে করি না। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে ডেমো দেখাচ্ছি, কিছু ভিডিওতে আমরা দেখাচ্ছি। এগুলো তোমরা এইভাবে তোমরা তৈরি নোটগুলো আমাদের থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্ট ফুল আপডেটেড। চলো আমরা কোশ্চেনগুলো এক এক করে সব কিছু তোমাদের সামনে শুরু করছি। প্রথম যে কোশ্চেনটা নোট করে নাও সকলে, ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত? ইলোরা কেভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিজিয়ন? ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের এগুলো রিভাইজ হয়ে যাবে। চলো সঠিক উত্তর কি হবে? কি আনসার করলে তোমরা? ইয়েস, সঠিক উত্তর হবে হিন্দু এবং বৌদ্ধ। অপশন ডি হবে রাইট আনসার, এ এবং বি, মানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত ইলোরা গুহা। চলো আমরা ইলোরা গুহা, এই যে ইলোরা গুহা তোমরা ইমেজে দেখতে পাচ্ছ, এই ইলোরা গুহা সম্বন্ধে আমরা কিছু বিস্তারিত জেনে নিই, যা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানবো এই যে ইলোরা গুহা, এই বিশাল বড় যে ইলোরা গুহা, এটাকে কে নির্মাণ করেছিলেন? মনে রাখবে, এটাকে রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন। ইলোরা গুহা রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন। এবং কোথায় এটাকে নির্মাণ করেছিলেন? এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রাষ্ট্রকূট শাসকরা ইলোরা গুহা নির্মাণ করেছিলেন। এই ইলোরা গুহা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা ইলোরা গুহা সম্বন্ধে জেনে গেছি, সেম আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, অজন্তা গুহা, অজন্তা, অজন্তা গুহা, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। ইলোরা গুহা এবং অজন্তা গুহা এই দুটাই
গুহা সম্পর্কে পরীক্ষায় বেশি আসে। তাহলে অজন্তা গুহা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তোমরা এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে নোট করে রাখো ডিয়ার স্টুডেন্ট, একটু কথা ধরো, পয়েন্ট দিয়ে দিয়ে নোট করে রাখো, কাজে আসবে। যখন কাজে আসবে তখন তোমরা আমার এই কথাগুলোকে মনে করবে। 2023-24 আমরা সেম 100 সিরিজ শুরু করেছিলাম, যেখানে স্টুডেন্টদেরকে যেভাবে বলেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কথা ধরেছে এবং ওরা বর্তমানে সাকসেস। তোমরা কথা শুনো, এইভাবে করো, মানে তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে, এতটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, আচ্ছা, অজন্তা গুহা। অজন্তা গুহা তাহলে কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত আমরা প্রথমে জানবো। অজন্তা গুহা বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু ইলোরা গুহা বুদ্ধ এবং হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত। অজন্তা গুহা শুধু বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। কে নির্মাণ করেছিলেন অজন্তা গুহা? অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। কে নির্মাণ করেছিলেন অজন্তা গুহা? গুপ্ত শাসকরা নির্মাণ করেছিলেন। ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন। অজন্তা গুহা গুপ্ত শাসকরা নির্মাণ করেছিলেন। কোথায় নির্মাণ করেছিলেন? সেম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করেছিলেন। তাহলে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদেই ইলোরা গুহা এবং অজন্তা গুহা দুটোটাই অবস্থিত। একটা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা, অপরটা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। এতটুকুই ফারাক। প্রথম গুহা ইলোরা গুহা হিন্দু বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত, অজন্তা গুহা শুধুমাত্র বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। আশা করি এ দুটার উপর যদি যে কোনোভাবে কোশ্চেন আসুক তোমাদের মিস হবে না। আমার টার্গেট এটাই থাকে ক্লাসের মধ্যে তোমাকে 60% শিখিয়ে দেওয়ার জন্য। আশা করি যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি আমার বেস্ট আমি দিচ্ছি। যদি তোমরা একটু চেষ্টা করো, একটু ঠান্ডা মাথায় যদি ক্লাসগুলো ফলো করো, তুমি ক্লাসের থেকে 60% ক্যাপচার করে নিতে পারবে। আমি সঠিক বলছি কিনা কমেন্টস করে তোমরা একটু জানাও, বা ক্লাসগুলো তোমরা শিখতে পারছো কিনা ক্লাসের মধ্যেই 50-60% কমেন্টস করে জানাও। চলো নেক্সট কোশ্চেনটা, আচ্ছা এটা ডেমো পিস। নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, দাস ক্যাপিটাল পুস্তকের রচয়িতা কে? এই যে দাস ক্যাপিটাল, আচ্ছা এখানে তো আনসার রয়েছে, অনেকে চালাকি করে আনসার দিয়ে দেবে, ঠিক না? আচ্ছা যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করছি তোমরা। আচ্ছা, দাস ক্যাপিটাল পুস্তকের রচয়িতা কে? কি হবে সঠিক উত্তর? ইয়েস, কার্ল মার্কস, ঠিক না? এখানে তোমরা লেখা দেখে নিয়েছো, সে কারণে অনেকে আনসার করে দিয়েছো কার্ল মার্কস, ঠিক না? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট পুস্তক সম্বন্ধে জেনে নেব। যেমন অপশন বিতে কি আছে দেখো, E.M. ফরস্টার। E.M. ফরস্টার উনার মানে লেখা একটি মানে ফেমাস পুস্তক কি, যেটা পরীক্ষায় আসে, উনার লেখা পুস্তক হলো এ প্যাসেজ টু ইন্ডিয়া। কি বললাম? এ প্যাসেজ টু ইন্ডিয়া। এই পুস্তকটা কে লিখেছিলেন? E.M. ফরস্টার, পরীক্ষায় আসে, ঠিক আছে? সি নাম্বার কোশ্চেনটা দেখো, হিটলারের লেখা একটি বিখ্যাত বা ফেমাস পুস্তক কি, যেটা পরীক্ষায় আসে? মেইন কাম্প, হ্যাঁ, KMPF, ঠিক আছে, PF, ঠিক আছে, কাম্প, ঠিক আছে, কাম্প হিটলারের লেখা। এবং রুশোর লেখা একটি বিখ্যাত পুস্তক যেটা পরীক্ষায় আসে, সোশ্যাল কন্ট্রাক্ট, হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে? আশা করি তুমি নোট করে নিয়েছো। সোশ্যাল কন্ট্রাক্ট রুশোর লেখা একটি ফেমাস পুস্তক, ঠিক আছে? চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা নেই? এ ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। অপশন যে আমি 4টা কান্ট্রি এখানে দেওয়া রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, একটু চেঞ্জও থাকতে পারে, সুতরাং তোমাদের একটু ডিপ নলেজ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে অপশনটা রয়েছে, এই 4টা দেশের মধ্যে কোন দেশের সঙ্গে আমাদের ভারতের আন্তর্জাতিক সীমানা নেই, মানে বর্ডার এরিয়া নেই? বাংলাদেশের সাথে রয়েছে আমাদের ত্রিপুরা দিয়ে, ম্যাক্সিমামই তো বাংলাদেশ 3 সাইড, মায়ানমার দিয়ে রয়েছে, ভুটান দিয়ে রয়েছে, শুধুমাত্র শ্রীলঙ্কার সঙ্গে নেই। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কোনো রাজ্যেরই বর্ডার এরিয়া নেই,
অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, শ্রীলঙ্কা। চলো আমরা তাহলে শ্রীলঙ্কা সম্বন্ধে একটু জেনে নিই। শ্রীলঙ্কার ক্যাপিটাল কি, রাজধানী? শ্রীজয় বদ্ধনম পুরে কোট্টে, ঠিক না? শ্রীজয় বদ্ধনম পুরে কোট্টে হলো শ্রীলঙ্কার রাজধানী বা ক্যাপিটাল। ঠিক আছে। আচ্ছা, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি জানো তোমরা? শ্রীলঙ্কার জাতীয় ভাষা হলো সিংহলি হলো শ্রীলঙ্কার জাতীয় ভাষা। এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদী পরীক্ষায় আসে। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি? দীর্ঘতম নদী হলো মহাবলী গঙ্গা। কি বললাম? মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। ঠিক আছে। আর শ্রীলঙ্কার জাতীয় পাখি কি জানো তোমরা? শ্রীলঙ্কার জাতীয় পাখি বনমোরগ। ঠিক আছে, বনমোরগ হলো শ্রীলঙ্কার জাতীয় পাখি। হ্যাঁ, বনমোরগ হলো শ্রীলঙ্কার জাতীয় পাখি। আর ওখানে জাতীয় খেলা হলো ভলিবল। জাতীয় খেলা ভলিবল। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে কোন ধর্ম গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে কোন ধর্ম গ্রহণ করেন? কি হবে সঠিক উত্তর? ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রগুপ্ত মৌর্য ইয়েস, জৈন ধর্ম। হ্যাঁ, শেষ সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ওকে। আচ্ছা, এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে। মৌর্য বংশের, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্যই হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। আচ্ছা, আরেকটি কোশ্চেন তোমাদের এখান থেকে পরীক্ষায় আসে চন্দ্রগুপ্ত সম্বন্ধে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? ইয়েস, চাণক্য ছিলেন। চাণক্য, ঠিক না? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু। এভাবে তোমরা নোট করে নাও। হ্যাঁ, আমি যেভাবে বলছি, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন চাণক্য, ড্যাশ দিয়ে চাণক্য, এভাবে তোমরা নোট করে নাও। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এভাবে তোমরা এগুলো স্টার মার্ক দিয়ে, পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা এগুলো নোট করে রাখো খাতার মধ্যে। তাহলে তোমরা দেখবে একদম অনায়াসে এগুলো তোমাদের মানে পরবর্তী সময়ে কোনো ভুল হবে না, মানে অনায়াসে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। নিম্নলিখিত গায়ত্রী মন্ত্রের রচয়িতা কি? গায়ত্রী মন্ত্রের রচয়িতা কি? গায়ত্রী মন্ত্র, ইয়েস, গায়ত্রী মন্ত্রের রচয়িতা হলো বিশ্বামিত্র। হ্যাঁ, বিশ্বামিত্র হলো এই গায়ত্রী মন্ত্রের রচয়িতা। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কিন্তু কোনো বর্ডার এরিয়া নেই। ওই ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু দ্বারা যুক্ত করেছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গোল্ডেন গেট সেতু। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, গোল্ডেন গেট সেতু ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আমরা একটু কিছু জেনে নিই। এখান থেকে তোমাদের পরীক্ষা আরেকটা কোশ্চেন আসে, যেমন ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? এই প্রশ্নটা অনেক এক্সামে আসে। কি বললাম? ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? তাহলে সঠিক উত্তর হবে পক প্রণালী। হ্যাঁ, পক প্রণালী। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আসে পরীক্ষা, দেখা গেছে যে ভারত ও পক প্রণালী মানে কি বলবো, এই প্রশ্নটা কেমন আসে আমি মানে নোট করে নিই, দেখেছি যে ভারত মানে পক প্রণালী যেটা, এটা অ্যাকচুয়ালি কোন সাগরের মানে উপকূলে, এমনই কোশ্চেনটা আসে। আচ্ছা, যাই হোক, এটা আরেকদিন আলোচনা করবো, আমার ঠিক খেয়াল নেই কোশ্চেনটা কীভাবে আসে। আচ্ছা, চলো কোশ্চেনটা তোমার ভারত পক প্রণালীর উপরে একটা দেখেছি কোশ্চেন, যে ভারত ও শ্রীলঙ্কার কোন সেতু যুক্ত করেছে? গোল্ডেন গেট সেতু। আরেকটা দেখেছি ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? পক প্রণালী।
ঠিক আছে, প্রণালী বিচ্ছিন্ন করেছে। হ্যাঁ, আর আরেকটা দেখেছি মানে কোশ্চেন যেটা পরীক্ষা, ভারতও প্রণালী মানে কি বলবো, কোন সাগরের মানে প্রণালী কোন সাগরের উপরে অবস্থিত, এমনই যে ভারত আর শ্রীলঙ্কার যে মাঝখানে যে সাগরটা, এটা কোন সাগর মানে রয়েছে মাঝখানে, যে সেতুটা দ্বারা গোল্ডেন গেট সেতু যেটা যুক্ত করেছে, তাহলে মান্নার উপসাগর হবে, মেবি মান্নার উপসাগর। হ্যাঁ, আচ্ছা, একটু কনফিউজড আছি আমিও, ঠিক আছে, যাই হোক। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি বললাম, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে চম্বল। হ্যাঁ, চম্বল। গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? চম্বল নদীর উপরে অবস্থিত। আচ্ছা, এই যে গান্ধী সাগর বাঁধ এবং চম্বল নদী, এটা কোন রাজ্যে অবস্থিত জানো তোমরা? এটা এমপি, মধ্যপ্রদেশ। হ্যাঁ, এমপি। ওকে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবং তোমাদের পরীক্ষায় আসে যে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ তো আমরা পেলাম চম্বল নদীর উপরে অবস্থিত, পরীক্ষায় এটাও আসে যে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তাহলে কিন্তু তোমরা বলবে চম্বল নদীর উপরে অবস্থিত। তাহলে চম্বল নদীর উপরে ফেমাস দুটি বাঁধ কি কি? গান্ধী সাগর বাঁধ একটি, অপরটি হলো রানা প্রতাপ সাগর বাঁধ। ওকে, আচ্ছা, এই যে রানা প্রতাপ সাগর বাঁধটা অ্যাকচুয়ালি এটা রাজস্থানে পড়েছে। চম্বল নদী তো রাজস্থান এবং তোমার মধ্যপ্রদেশ পুরা নিয়ে বিস্তৃত এটা, কিন্তু গান্ধী সাগর বাঁধটা এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হয়েছে চম্বল নদীর উপরে, এবং রানা প্রতাপ সাগর বাঁধ চম্বল নদীর উপরে, সেটা রাজস্থান এরিয়ার মধ্যে পড়েছে। বুঝতে পারছো? ওকে, তাছাড়া তোমাদের আরও কিছু কোশ্চেন নোট করে নাও, যে জোহর সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? জোহর সাগর বাঁধ সেটাও চম্বল নদীর উপরেই অবস্থিত, সেটাও রাজস্থানে পড়েছে জোহর সাগর বাঁধ। হ্যাঁ, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সকলেই জানি আমরা, আনসার করো। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সকলেই জানি আমরা। সঠিক উত্তর কি হবে? মহাবীর। ঠিক না, মহাবীর, অপশন সি হবে সঠিক উত্তর। জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। ওকে, পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের আরও পরীক্ষায় আসে যে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন? তাহলে হবে ঋষনাথ। হ্যাঁ, ঋষনাথ ছিলেন প্রথম জৈন তীর্থাঙ্কর। ওকে, আর জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? পার্শ্বনাথ। হ্যাঁ, পার্শ্বনাথ হলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, এবং শেষ তীর্থাঙ্কর হলেন মহাবীর। কে? শেষ তীর্থাঙ্কর হলেন মহাবীর। ওকে, জৈন ধর্মের প্রবর্তক। ওকে, আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন, সরি 9 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় সোনা বেশি পাওয়া যায়? ভারতের মধ্যে কোথায় সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়? সেটা কর্ণাটক রাজ্যে পাওয়া যায়। হ্যাঁ, সে কারণে দেখবে কর্ণাটক ওইখানকার মানে লোকজনরা মানে মানে হিউজ পরিমাণে তারা গোল্ড ইউজ করে কিন্তু। হ্যাঁ, এখানে রেটটা অনেকটা কম আছে, অনেকটা বলতে কিছুটা কম আছে, এমনটা নেই। আচ্ছা, যাই হোক, ভারতের কোথায় সোনা বেশি পাওয়া যায়? কর্ণাটক রাজ্যে পাওয়া যায় সবচেয়ে বেশি সোনা। হ্যাঁ, কর্ণাটকে পাওয়া যায়। ওকে, আচ্ছা, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, কর্ণাটকের অ্যাকচুয়ালি সম্পূর্ণ কর্ণাটক না, কর্ণাটকের কুলার, হ্যাঁ, কুলারে বেশি পাওয়া যায়। ঠিক আছে, কুলারে বেশি পাওয়া যায়। আচ্ছা, এবং যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের মধ্যে হীরা বেশি কোথায় পাওয়া যায়? হীরা পাওয়া যায় রাজস্থানে। হ্যাঁ, হীরা সবচেয়ে বেশি পাওয়া যায় রাজস্থানে, এবং রাজস্থানের পান্না। হ্যাঁ, রাজস্থানের পান্নাতে বেশি পাওয়া যায় হীরা। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, SNDT মহিলা বিশ্ববিদ্যালয়, SNDT ওমেন্স ইউনিভার্সিটি, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি কোথায় অবস্থিত? এটি মুম্বাই অবস্থিত। হ্যাঁ, মুম্বাই অবস্থিত। এটি তোমার প্রথম স্টার্ট হয়েছিল 2রা জুলাই 1960।
1916, ঠিক আছে, 2রা জুলাই 1916 মনে রাখবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সকলে আশা করি এটার আনসার দিতে পারবে, সকলে কমেন্টস করে জানাও ভারতের প্রথম উপগ্রহ। একদম ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক না, অনেকবার অনেক এক্সামে এসেছে। ইয়েস, আর্যভট্ট, হ্যাঁ, এই হলো আর্যভট্ট, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট, ঠিক আছে, আশা করি সকলে এটার আনসার দিতে পারবে। যারা আনসার দাওনি অবশ্যই কমেন্টস করে জানাও, তোমার বেনিফিট হবে, রিপিট হবে ক্লাসগুলো, ঠিক আছে। এই যে আর্যভট্ট, এটা মহাকাশে কবে পাঠানো হয়েছিল? ভারতের প্রথম উপগ্রহ এটা 1975 সালে পাঠানো হয়েছিল, হ্যাঁ, 1975 খ্রিস্টাব্দে পাঠানো হয়েছিল আর্যভট্টকে মহাকাশে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 24 অক্টোবর, 24 অক্টোবর 1945 রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ, হ্যাঁ, রাষ্ট্রপুঞ্জ মানে কি? ইউএনও, ঠিক না, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে, এর ফুল ফর্ম ইউএনও, হ্যাঁ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ যেটা, হ্যাঁ। আচ্ছা, এই রাষ্ট্রপুঞ্জ তোমার এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জানো? ইউএনওর এটার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে, হ্যাঁ, নিউ ইয়র্ক, ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। এবং এখানে এই রাষ্ট্রপুঞ্জের মোট সদস্য সংখ্যা হলো 193, হ্যাঁ, 193 দেশ এই ইউএনওতে রয়েছে, ঠিক আছে, ওটার সদস্য পদ হিসাবে রয়েছে। এবং শেষ সদস্য পদ গ্রহণ করেছিল দক্ষিণ সুদান লাস্ট এই সদস্য পদ গ্রহণ করেছিল, ঠিক আছে, মনে রাখবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা এসে পড়বে কেউ বলতে পারে না, ঠিক আছে। চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? সকলে আমরা জানি ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। ইয়েস, ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়, ঠিক না। আচ্ছা, কার্যকর কবে থেকে হয়? 26শে জানুয়ারি 1950, ঠিক না, 26শে জানুয়ারি 1950 থেকে সেটা কার্যকর হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে 22 অক্টোবর 1947, এই 22 অক্টোবর 1947 সনটা কিসের জন্য বিখ্যাত জানো তোমরা? এই দিনটাতে 22 অক্টোবর 1947 সালেই ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে গৃহীত হয়েছিল 22 অক্টোবর 1947, অপশন সি। সে কারণে এই ডেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতীয় সংবিধান কে রচনা করেন? সকলে জানি আমরা, বলার অপেক্ষা রাখে না, ডক্টর বি.আর. আম্বেদকর, বা বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি গঠন করা হয়, সেই খসড়া কমিটি ভারতীয় সংবিধান রচনা করেছিলেন, ঠিক না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো মনে রাখবে। চলো 14 নম্বর কোশ্চেনটা কি দেখো, লোকসভার সদস্য হতে সর্বনিম্ন বয়স কত হতে হয়? লোকসভার সদস্য মানে এমপি হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হয়? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে 25, ঠিক না, 25। লোকসভার যদি তুমি সদস্য হতে হয় বা লোকসভা যদি তুমি চুনাও লড়তে যাও তাহলে মিনিমাম তোমাকে 25 ইয়ার্স এজ হতেই হবে। এবং রাজ্যসভার যদি তুমি চুনাও লড়তে যাও বা রাজ্যসভার সদস্য হতে গেলে তোমাকে মিনিমাম 30 ইয়ার্স হতেই হবে। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে কত বছর হতে হবে? রাষ্ট্রপতি মিনিমাম তোমাকে 35 ইয়ার হতেই হবে। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যাই হোক 35 ইয়ার হতে হবে। এবং পিএম হতে গেলে 25 ইয়ার হতে হবে। কেন? পিএম তো লোকসভা থেকেই, যারা চুনাও লোকসভা পাস করে এমপি, ওদের থেকে পিএম বানানো হয়। ওই পিএম হতে গেলে 25 ইয়ার্সের প্রয়োজন। এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হতে গেলে 35 ইয়ার্সের প্রয়োজন পড়ে। এবং রাজ্যসভার সংসদ হতে গেলে 30 ইয়ার্সের প্রয়োজন পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কোন ঘটনার পর সম্রাট অশোক তার নীতি পরিবর্তন করেন? কোন ঘটনার পর
সম্রাট অশোক তার নীতি পরিবর্তন করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কলিঙ্গ যুদ্ধের পর। অপশন এ হবে সঠিক উত্তর। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার নীতি পরিবর্তন করেন। অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো যে সম্রাট অশোক মানে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার নীতি আদর্শ পরিবর্তন করেন। পরিবর্তন করে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? পরীক্ষা আসে যে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে সঠিক উত্তর হবে বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম, ঠিক আছে, বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। চলো তাহলে আজকের ক্লাসে আমরা ক্লাস নাম্বার 25 আজকের ক্লাসে আমরা শেষ করলাম। ক্লাসে আমরা 15টি কোশ্চেন ডাইরেক্ট দিয়েছি এবং ইনডাইরেক্ট মিলে তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দিয়েছি। আশা করি তোমরা কোশ্চেনগুলো নোট করে নিয়েছো। এবং তোমাদেরকে ইনফর্ম করতে চাই, আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং আমাদের দুটি গ্রুপ রয়েছে, তুমি যদি জয়েন না করে থাকো অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করে নাও। দুটি গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ। যে দুটার কথা বলছি এই দুটা ফ্রি গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 400-র উপরে স্টুডেন্ট জয়েন রয়েছে, যেখানে তুমি 499, ভালো করে শুনো, 499 পে করে আপ টু 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, এই যে প্রত্যেকটা ক্লাস করাচ্ছি এই ক্লাসের পিডিএফ আপ টু 100 ক্লাস পর্যন্ত করাবো, 100 ক্লাসের পিডিএফ। তাছাড়া আরও অন্যান্য সিরিজ আমরা শুরু করব, সেই সিরিজগুলোর পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। 499 তুমি একবার পেমেন্ট করে 2027 পর্যন্ত এই ফেসিলিটিগুলো তুমি পেতে পারো। অলরেডি 400-র উপরে স্টুডেন্ট জয়েন করে নিয়েছে, 400-র কাছাকাছি। তুমি গিয়ে জয়েন করতে পারো, হিসাব করে দেখো, তোমার কোনো লস হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো লস হবে না, জয়েন করতে পারো। বেশ কিছু ফেসিলিটি আমরা থেকে তোমরা পেয়ে যাবে। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই। তাহলে কীভাবে কী করতে হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর আপকামিং অল এক্সামের যদি কোয়ালিটি মেনটেন নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো নেক্সট কোনো ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।